নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি দক্ষিণেশ্বর মন্দিরে। না, এই মন্দির সেই আপনাদের পরিচিত দক্ষিণেশ্বরের মন্দির নয়। এই মন্দিরটি হলো শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের একটা ছোট স্টেশন ধবধবি তার কাছে অবস্থিত দক্ষিণ রায়ের মন্দির, যা সাধারণ মানুষের কাছে দক্ষিণেশ্বরের মন্দির নামে পরিচিত। এই মন্দিরে পূজিত হন লৌকিক দেবতা দক্ষিণ রায়। সাধারণ মানুষ যাকে বাঘের দেবতা হিসেবে পুজো করেন। বাংলায় যত লৌকিক দেবদেবী রয়েছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন এই দক্ষিণ রায়। ইনি সাধারণত বাংলার দক্ষিণের সুন্দরবন অঞ্চলের মানুষের দ্বারা পূজিত হয়ে আসছেন বহু শতাব্দী ধরে। এই দক্ষিণ রায়কে নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে। তার মধ্যে যেমন ইতিহাস আশ্রিত কাহিনী আছে, তেমনি আছে মানুষের জনশ্রুতি বা লোককথা। বলা হয়ে থাকে আজ থেকে 500 বছর আগে বাংলাদেশের রাজা ছিলেন মুকুট রায়। তার রাজত্বের অধীনে ছিল আজকে সুন্দরবন অঞ্চল, কিন্তু তিনি এই অঞ্চল থেকে ঠিকমতো রাজস্ব পেতেন না। তাই তিনি তার সেনাপতি দক্ষিণ রায়কে পাঠিয়েছিলেন এই সুন্দরবন অঞ্চলে রাজস্ব আদায়ের কাজে। শোনা যায় তার বাবার নাম ছিল প্রভাকর রায় এবং তিনি ছিলেন বরিশালের ব্রাহ্মণনগরের বাসিন্দা। একজন মানুষ কি করে মানুষের দেবতা হয়ে উঠলেন সেই নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে রয়েছে নানান মতভেদ। তবে একথা বলাই যেতে পারে যে প্রাচীন কাল থেকে সুন্দরবন অঞ্চলের মানুষকে নানান প্রতিকূলতার সাথে লড়াই করে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হয়েছে। তাদের চিরকালে জলে কুমির আর ডাঙার বাঘের সাথে লড়াই করে বাঁচতে হয়েছে এখানকার প্রতিকূল পরিবেশ, বন জঙ্গল আর আর্দ্র স্যাঁতসেঁতে জলবায়ুর সাথে। এখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, মধু সংগ্রহ করা ও নদী নালা থেকে মাছ ধরা। এসব করতে গিয়ে তাদের অনেককেই কুমিরের হাতে বা বাঘের হাতে প্রাণ দিতে হতো। তাই তারা সুন্দরবন অঞ্চল অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলের রাজা দক্ষিণ রায়কে পুজো দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করত, যাতে তারা স্বচ্ছন্দে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে পারে। এইভাবেই বলা হয়ে থাকে যে দক্ষিণ রায়ের পুজো শুরু হয়েছিল। এসব হলো প্রাচীনকালের কথা, কিন্তু এই দক্ষিণ রায়ের সাথে যে কি করে 500 বছর আগেকার মুকুট রায়ের সেনাপতি দক্ষিণ রায়ের নাম জুড়ে গেল সেটা একটা গবেষণা করার বিষয়। এই দক্ষিণ রায় কারো কাছে জমিদার, কারো কাছে সেনাপতি, কারো কাছে রাজা, কারো কাছে বা বাঘের রাজা। তিনি হলেন পশু ও দানবের নিয়ম। সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানান কিংবদন্তি, লোককথা বা উপকথা। যাক সেসব কথা, আমরা বর্তমানে আজকের দক্ষিণেশ্বর মন্দির বা দক্ষিণ রায়ের মন্দিরের ইতিহাস নিয়ে 2-4টে কথা বলার চেষ্টা করি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধবধবি স্টেশনে এবং সেখান থেকে অটো করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর রায় টেম্পল, বোর্ডটি লেখা রয়েছে এখানে। বর্তমানে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি 1908 সালে তৈরি, বারুইপুরের জমিদার রায়চৌধুরী পরিবারের তৈরি। ঠিক এই জায়গাতে মন্দির তৈরি হওয়ার পেছনেও কিন্তু একটা কাহিনী আছে। আজ থেকে কয়েকশো বছর আগে এই অঞ্চলের অধিবাসীরা যখন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যেত, মধু সংগ্রহ করতে যেত কিংবা নদীতে মাছ ধরতে যেত, তখন এই অঞ্চলে একটা ছোট ঢিবি ছিল। সেই ঢিবিতে পুজো দিয়ে তারা জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করতে, মধু সংগ্রহ করতে কিংবা নদীতে মাছ ধরতে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে হাঁড়িকাঠ রয়েছে, তার চারপাশটা রেলিং দিয়ে ঘেরা। আজ থেকে 200 বছর আগে যখন এই অঞ্চলটা বারুইপুরের জমিদার রায়চৌধুরী পরিবারের হাতে আসে, তখন জমিদার পরিবারের মদন মোহন রায়চৌধুরী এইখানকার জঙ্গল কেটে হাসিল করে মানুষের বসযোগ্য ও চাষযোগ্য জমি তৈরি করার জন্য কিছু লোক লস্কর লাগিয়েছিলেন। তার লোক লস্করেরা জঙ্গল কাটতে কাটতে যখন এই অঞ্চলে এসে উপস্থিত হন, তখন তারা দেখেন যে একটা মাটির ঢিবি এবং তার চারপাশে কিছু কাঁটা গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দুপাশে 2টি বাঘ রয়েছে এই মন্দিরের পাহারায়। যা যে কথা বলছিলাম, সেই সমস্ত কাঁটা গাছে রয়েছে বলতা, ভীমরুল ও মৌমাছির চাক। ওই গাছ কাটতে গেলে যদি বলতা, ভীমরুল বা মৌমাছি আক্রমণ করে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই ভয়ে কেউ গাছ কাটতে সাহস পাচ্ছিল না। শেষে একটি ছেলে সাহস করে ওই গাছে কোপ মারতেই সে গাছ থেকে গলগল করে তাজা রক্ত বেরিয়ে আসে এবং সাথে সাথে সেই ছেলেটিরও মৃত্যু হয়। খবর যায় জমিদার মদন মোহন রায়চৌধুরীর কাছে। সঙ্গে সঙ্গে জমিদার মদন মোহন রায়চৌধুরী ছুটে আসেন এই স্থলে এবং বুঝতে পারেন এই ঢিবিতে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে ছেলেটি এইরকম মৃত্যু হলো কেন। তাই তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তিনি সেই ঢিবির সামনে হত্যে দিয়ে পড়েন। আমরা ক্রমশ মন্দিরের ভেতরে ঢুকছি। এই যে সিঁড়িতে নানা ফলকের নানা নাম লেখা রয়েছে। আমরা ধীরে ধীরে প্রথমে নাট মন্দিরে দেখতে পাচ্ছেন, নাট মন্দিরের পরে হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহে দক্ষিণ রায়ের মূর্তি বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এসেছেন মন্দিরে পুজো দিতে।
আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরের উপরে কড়িবর্গার ছাদ, আর সেখান থেকে একটা সুদৃশ্য ঝাড় লণ্ঠন ঝুলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে থাম আর খিলানে অপূর্ব কারুকাজ করা। সেদিন রাতে জমিদার মদন মোহন রায়চৌধুরী স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেখেন যে এক সুপুরুষ যোদ্ধা তাকে বলছেন যে তিনি হলেন দক্ষিণ রায়, এই অঞ্চলের অধিপতি। তিনি তাকে বলেন যে তার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করে পুজো শুরু করতে, তাতেই সবার মঙ্গল হবে। সেই থেকে এখানে দক্ষিণ রায়ের পুজো শুরু হয়। আপনার গর্ভগৃহে বেদির উপর বসা যে দক্ষিণ রায়ের মূর্তিটি দেখছেন, সেই মূর্তিটি জমিদার মদন মোহন রায়চৌধুরীর স্বপ্নে দেখা মূর্তির সাথে শিল্পী তার কল্পনা রং মিশিয়ে এই মূর্তি তৈরি করেছেন। মূর্তিটি একটি বেদির উপর দৃপ্ত ভঙ্গিতে বসা, পরনে হিন্দু যুগীয় রাজযোদ্ধার পোশাক, গায়ে রং সাদা, চোখ দুটো বড় বড়, গোলাকার, গোঁফজোড়া আকর্ণ বিস্তৃত, উন্নত রাশা, মাথায় রয়েছে উষ্ণিস বা মুকুট, কোলের উপর রাখা বন্দুক, কোমরে তরোয়াল, আর পেছনের দেয়ালে রয়েছে তীর, ধনুক, বল্লম, বর্ষা প্রভৃতি ঝোলানো। তবে বাংলায় যত দক্ষিণ রায়ের মন্দির আছে, সেখানে কোথাও কোথাও দক্ষিণ রায়ের মূর্তির পায়ের কাছে ছোট বাঘের বা ঘোড়ার মূর্তি দেখা যায়। তবে এখানে সেরকম কিছু চোখে পড়েনি, হয়তো আমার দেখার ভুলও হতে পারে। আর দক্ষিণ রায়ের মূর্তির পাশে আরেকটি ছোট মূর্তিও দেখা যায়, যার নাম কালু রায়। তাকে দক্ষিণ রায়ের অনুচর বা ভ্রাতা হিসেবে মনে করা হয়। যেহেতু দক্ষিণ রায় বাঘের রাজা এবং বনের পশু ও দানবের নিয়ন্ত্রক, তাই আজও সুন্দরবনের মৌলে, বাউলে, মালঙ্গি, ধীবর এবং নৌজীবী প্রভৃতি বৃত্তিজীবী মানুষ সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করার আগে দক্ষিণ রায়ের পুজো দিয়ে তবে তারা জঙ্গলে প্রবেশ করেন। তাছাড়া তারা দক্ষিণ রায়ের একটি মুখোশ তারা মাথার পিছনে বেঁধে নেন। তাদের বিশ্বাস এতে তাদের বাঘ আক্রমণ করবে না। তাছাড়া আরেকটা কথা বলার প্রয়োজন আছে, এই দক্ষিণ রায়ের পুজো আরো কয়েক জায়গায় হয়ে থাকলেও সুন্দরবন তথা দক্ষিণ 24 পরগনা অঞ্চলেতেই বেশি দেখা যায়। কেউ কেউ এই দক্ষিণ রায়কে শিবের পুত্র বলে মনে করেন, সেই জন্য দক্ষিণ রায়ের পাশে শিবলিঙ্গকেও পুজো করা হয়ে থাকে। এই মন্দিরও দক্ষিণ রায়ের মূর্তির বেদিতে একটি শিবলিঙ্গ রয়েছে এবং তাকেও পুজো করা হয়। তবে শাস্ত্রে কিন্তু এসবের কোনো উল্লেখ নেই। দক্ষিণ রায় অশাস্ত্রীয় বা লৌকিক দেবতা হলেও তাকে শাস্ত্রীয় দেবতার মর্যাদা দেওয়া হয় এবং তার পুজো করেন ব্রাহ্মণ ঠাকুরেরা। যেমন এই মন্দিরের পূজারীরা হলেন চক্রবর্তী ব্রাহ্মণ। সাধারণ মানুষের কাছে দক্ষিণ রায় খুবই জাগ্রত। সবার মনস্কামনা পূর্ণ করেন তিনি। মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা যে যা পারেন সাধ্যমতো দিয়ে যান বাবাকে। মানুষের বিশ্বাস, মুকুট রায় সেনাপতি দক্ষিণ রায় যে শুধু রাজকর্তব্য পালন করেছেন তাই নয়, তিনি সাধারণ মানুষের অসুখ বিসুখে নানা ওষুধপত্র দিয়ে তাদেরকে সারিয়ে তুলতেন, যেগুলি এখানকার গাছপালা থেকে তৈরি হতো। সেই ধারা অব্যাহত রেখে আজও এই মন্দির থেকে নানা রকম ওষুধ দেওয়া হয়, যেগুলি গাছগাছড়ি থেকে প্রস্তুত করা। এখানে দক্ষিণ রায় নিত্য পূজিত হন। তবে শনি মঙ্গলবারে বিশেষ পুজো হয়, সেদিন ভক্তের সমাগম যায় বেড়ে। বাবাকে অন্নভোগ দেওয়া হয়, তবে তা নিরামিষ। আপনারা দেখতে পাচ্ছেন আরতির পর ধুনুচি এখানে রাখা রয়েছে, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, বাবাকে আমিষ ভোগ দেওয়া হয় পয়লা মাঘ, সেদিন বাবার জন্মদিন। সেই দিন বাবার বিশেষ পুজো হয় রাত 2:30টার সময়। বাবাকে ভোগে দেওয়া হয় পোড়া শোল মাছ, কাঁকড়া ও মাংস, এছাড়া ফলমূল নিশ্চিত রয়েছে। সেদিন যে উৎসবটা পালন করা হয় তাকে বলে জাঁতাল উৎসব। সেই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে থাকেন। সেই দিন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মধ্যযুগের কবি কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল কাহিনীর গীতিরূপ পরিবেশন করা হয়ে থাকে, কারণ এই রায়মঙ্গল কাহিনীতেই দক্ষিণ রায়ের কথা উল্লেখ আছে। এইবার আপনাদের নাট মন্দিরটি ভালো করে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সুদৃশ্য নাট মন্দির, বেশ সুন্দর, ঝকঝকে রঙিন, দেখতেও ভালো লাগে এইসব মন্দির। এবার আপনাদের দেখাচ্ছি মন্দিরের সামনের প্রাঙ্গণটি, বেশ প্রশস্ত প্রাঙ্গণ। দূরে বাড়িঘর, গাছপালা দেখতে পাচ্ছেন, মাথার উপরে ঝকঝকে নীল আকাশ, আর পাশেই রয়েছে একটি পুকুর, যে পুকুরে স্নান করে দণ্ডি কেটে ভক্তরা এই মন্দিরে পুজো দেন। মানুষের বিশ্বাস বাবা গান বাজনা ভালোবাসেন, তাই মাঝে মাঝে সন্ধ্যেবেলা এই মন্দিরে ধর্মীয় সঙ্গীতের আসর বসে, তখন সকলেই সেখানে অংশগ্রহণ করতে পারেন। এবার আপনাদের মন্দিরের সামনের দিকটা দেখাবার চেষ্টা করছি। প্রথমে মন্দিরটি পাকা ছিল না, কাঁচা ছিল। অনেকবার সংস্কার হয়েছে মন্দিরটি। আজকে বর্তমানে এই মন্দিরটি তৈরি হয়েছে 1908 সালে। তৈরি করেছিলেন বারুইপুরের জমিদার মদন মোহন রায়চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের স্থাপত্যে, খিলানে এবং পেডিমেন্টে রয়েছে ব্রিটিশ স্থাপত্যের ছাপ। মন্দিরের চূড়ায় যে ট্রফি বা কাপের আকার দেখতে পাচ্ছেন, সেগুলি ব্রিটিশ স্থাপত্যের নমুনা। মন্দিরের চূড়ায় রয়েছে দেবশিশু এবং অর্ধচন্দ্রাকৃতি পেডিমেন্টের মাঝখানে রয়েছে গোলাকার পুষ্পস্তবক এবং তার দুদিকে রয়েছে সামনের দুপা তুলে দাঁড়ানো ঘোড়া।
এছাড়াও খিলানের ওপরের দেয়ালে রয়েছে নানান মূর্তি, আর মন্দিরের দুপাশে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছোট প্রতিমূর্তি। আপনাদের সেই মূর্তি আগেই দেখিয়েছি। আর সামনে রয়েছে হাড়িকাঠ, যেটা রেলিং দিয়ে ঘেরা। এবার মন্দিরের সামনে একটি দোকান করে দেয়াল আপনাদের দেখাচ্ছি, যেখানে মন্দির কমিটির একটি ফ্লেক্স রয়েছে এবং তার পাশেই লেখা রয়েছে দক্ষিণেশ্বর সেলুন, যেখানে মানুষকে চুল কাটানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালের লেখাটি। এই যে ঘরটি দেখছেন, এটা হচ্ছে পোশাক পরিবর্তনের ঘর। আর পাশেই রয়েছে পুকুর, যে পুকুরে স্নান করে ভক্তরা দণ্ডি কেটে বাবার মন্দিরে পুজো দেন। এই সেই পুকুর। মন্দিরের কাছেই রয়েছে পূজার সামগ্রীর বিক্রির দোকান। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে পূজার সামগ্রী কিনে ভক্তরা মন্দিরে পুজো দিয়ে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আর একটা কথা, এটা আমার নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে, যাতে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, তাদের মধ্যে কারা কারা সুন্দরবন তথা দক্ষিণ 24 পরগনা অঞ্চলের বাসিন্দা, তারা যদি মন্তব্য করে জানান, তাহলে পরের ভিডিওতে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবার সুযোগ পাবো। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে। রয়েছে এমন একটা মন্দিরের কথা, যে মন্দিরে সন্ধ্যেবেলা আলো জ্বলে না, সন্ধ্যারতি হয় না, রাখাল রাজার মন্দির, গোপালদাসপুর, পূর্ব বর্ধমান। ভিডিওটি রয়েছে আমার চ্যানেলে। আপনারা ইচ্ছে করলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সকলকে নমস্কার এবং ধন্যবাদ।